আরে বল, ডেকেছিলি? বল না। তোর একটা কাজ ছিল। কি কাজ? একটা মহিলাকে মারতে হবে। কি মারতে হবে মানে? মার্ডার। কে এই মহিলা? আমাদের বস্তিতেই থাকে। টাকা পেয়ে যাবি। আরে না ইমরান, 20-11-2011 নয়, 20-10-2011। প্রত্যেকবার তুমি একই ভুল করো। আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, প্রত্যেকবার 10 আর 11-র মধ্যে একটু গড়বড় হয়ে যায়। তুমি প্রত্যেকবার আমার বার্থডে ডেট লেখো বাবা। বাবু সত্যি তুমি এত সুন্দর যে মনে হয় যেন রোজই তোমার হ্যাপি বার্থডে। এই নাও, আমি এগুলো সব লিখে দিচ্ছি। আচ্ছা নীলোফার, এখনো তো ক্লাস 1-এও ওঠেনি, তাও এত পড়া? আরে তাহলে তো ভালোই না, আমি আর তুমি তো বেশি দূর পড়তে পারিনি। আমাদের ভাগেরটা আমাদের বাবুই পড়বে। কেন মারছিস মহিলাকে? ওর নামটা তো বল। বেশি প্রশ্ন করিস না এখন, কাল আমার বাড়িতে চলে আয়। তোর বাড়ি? হ্যাঁ স্যার। কত টাকা হলো? 120। কি তোর বাড়িতেই তো? হ্যাঁ। কিন্তু তোর স্ত্রী আর ছেলে ওরা থাকবে না তো? কাল তো রবিবার। ও আমাদের সাথেই আছে। সাজিয়া আর ফাইমের ব্যবস্থা ওই করে দেবে। পুরো খাবারটা শেষ করে নাও, কিচ্ছু রেখে যাবে না। এই সমীর আর প্রেমের তো খুব জমে। জমে তো বটে, তবে দেখা আর কই হয়, সবাই এত ব্যস্ত আজকাল। কালকে তো একটা ভালো দিন আছে, ওদের খেতে বলে দাও। এটা বেশ ভালো কথা, আমি এক্ষুনি ফোন করব খাওয়া দাওয়া হয়ে গেলে। হ্যাঁ হ্যাঁ নীরাজ, নিশ্চয়ই আসবো, খুব আনন্দ হবে। আর খাওয়া দাওয়ার পর টিভিতে ভালো সিনেমা দেখবো। তাহলে একটা কাজ কর, তুই কালকে দুপুরে নয় সোজা সকালবেলা চলে আসিস, আমি পোলাও বানাচ্ছি। এটা তো আরো ভালো হয়ে গেল, আমার ছেলের তো এটা খুব পছন্দ। তাহলে কালকে সকালবেলা 9টায়, ঠিক আছে? ঠিক আছে, একদম। এই কাজটা কার জন্য করছি? কত টাকা পাওয়া যাবে? কত টাকা ফাঁকা সব জিজ্ঞেস ভাই করিস একটা না। আমার জন্য। হ্যাঁ হ্যাঁ স্যার, বসুন। ব্যাস, মহিলাটিকে মারতে হবে আর লাশটাকে গুম করে দিতে হবে। ঠিক আছে, কখন আসবো? কাল সকাল 10টায়। ভাই। হ্যাঁ স্যার, কি বানাবো? সপ্তাহে তো 1-2 দিনই আসে, আজ তো 4টের মধ্যে চলে এসো। কেউ যদি ডুব না দিয়ে থাকে তাহলে আমি নিশ্চয়ই আসবো, নাহলে ডবল শিফট। সাহেবকে মানা তো করতে পারবো না। কোনো ব্যাপার না, প্রার্থনা করবো যাতে আজকেও ছুটি না নেয়। আর যদি ডাবল শিফট করতে হয় তো তাই হোক। তুমি যেটা করছো আমাদের জন্যই তো করছো। তুমি কি কাজে যাবে না? যাও। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। খেলতে যাব? খাবার আগে এলেই তাহলেই যেতে দেব। মানে 12 o'clock? হ্যাঁ, মানে 12 o'clock। চলে আসবো, পাক্কা প্রমিস। যাও। আছিস নাকি? কোথায় গেলি রে? আছিস নাকি? কোথায় গেলি রে? সালাম আলাইকুম ওয়াসিম দাদা। ওয়ালাইকুম আসসালাম। সাজিয়া তোকে একবার ডেকেছে। গ্যাসে রান্না বসানো আছে, ওটা বানিয়ে আসছি। হ্যাঁ, কিন্তু খুব আর্জেন্ট রে, এখনই গেলে ভালো হবে এরকমই বললো। আচ্ছা ঠিক আছে, গ্যাসটা বন্ধ করে আসছি।
ওয়াসিম, ওয়াসিম এ তো নীলোফার, তোর ছোট ভাইয়ের স্ত্রী। হ্যাঁ ওই। তো ওকে মারার টাকাটাকে দেবে? তুই দিবি না ছোট ভাই ইমরান? ছাড় না নাদিম। এর সমস্ত জামা কাপড় খুলে নে, কোনো চিহ্ন যেন না থাকে। চল ওয়াসিম, তাড়াতাড়ি কর। তুই যা, এখনো সময় আছে আমাদের হাতে। আগে সব জ্বালাটা মিটিয়ে নি। মা, 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 মা। মাসি, মাকে দেখেছো কি? বাড়িতে নেই নাকি? না। দেখ এখানে ওখানে কোথাও আছে হয়তো। মা, না, এর পা দুটোকে ভেঙে হাত দুটোর সাথে বেঁধে ফেল, তাহলে বস্তায় ভরতে সুবিধা হবে। তোরা দুজন ওকে নিয়ে যা, আমি বাড়ির জন্য বেরোচ্ছি। আমার ছেলে বউ বাড়িতে আছে, যেন সন্দেহ না করে। আচ্ছা ফারুক ভাই, হ্যাঁ এর মা নীরফারকে দেখেছো কি? হ্যাঁ, সকালবেলা এসেছিল মাংস নিতে। এখনই দেখেছো? এখান দিয়ে গেল? না তো, সব ঠিক আছে তো? তোর মা কি জেঠুর কাছে যাওয়ার কথা ছিল? না। কোথায় চলে গেল এরা? আমার মা কোথায় ফাতিমা মাসি? তোর মাকেই খুঁজছি। মিরাজ, মিরাজ, হ্যাঁ আরে তোমার ফোন বাজছে, দেখো না। আসছি আসছি। হ্যাঁ ফতেমা বল। মিনাজ, নীরফার কি তোর কাছে গেছে? না তো, কি হয়েছে? না, ও বাড়িতে নেই আর ওর ফোন এখানেই পড়ে আছে। বেচারা রেহান চিন্তা করছে। আমার তো ওর সাথে কোনোভাবে কোনো কথা হয়নি। তুই তুই বাচ্চাটাকে নিয়ে যা, খুবই ভয় পেয়ে আছে। কিন্তু নীলোফার বৌদি এভাবে বাচ্চাটাকে রেখে গেল কোথায়? আমি কি করে জানবো মিনাস? রেহান খুঁজতে খুঁজতে আমার কাছে এলো, তাই আমি পুরো বস্তিটা খুঁজে ফেললাম। নীরফার কোথাও নেই। আর ওর জেঠু ওয়াসিম দা, ওর বাড়িতেও তালা লাগানো আছে। কিন্তু সাজিয়া বৌদি আর সোহিম তো এখানেই আছে আমাদের বাড়িতে। আচ্ছা, তুই একটা কাজ কর, তুই একবার ইমরান ভাইকে ফোন কর আর বাচ্চাকে এসে নিয়ে যা। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি, দাঁড়াও। কি হয়েছে? নীলোফার বৌদি রেহানকে ঘরে একা রেখে না জানি কোথায় চলে গেছে।
ঠিক আছে। হ্যাঁ বলো, কেমন আছো? ইমরান ভাই, নীলোফার বৌদি কোথায়? কেন, বাড়িতে থাকার কথা। ফোন লাগছে না নাকি? ফোন কি করে লাগবে? আমি তো এখানেই আছি আপনাদের বাড়িতে রেহানের সাথে। বৌদি এখানে নেই, আর ওর ফোনটাও তো এখানে সামনেই পড়ে আছে। আচ্ছা, তাহলে গেল কোথায় ও? আমি কি করে বলবো বলুন? আমি রেহানকে নিজের সাথে নিয়ে যাচ্ছি, ওকে কিছু খাইয়ে দিই। আপনি নীলোফার বৌদি কোথায় আছে সেটা দেখুন। আমার কেমন ঠিক লাগছে না, রান্নাটাও কেমন অর্ধেক গ্যাসের ওপর রাখা। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি পৌঁছচ্ছি। এবার ইমরান তার স্ত্রী নীলোফারকে সারা দিন ধরে খুঁজে বেড়াবে, আর ইমরানের নিজের দাদা ওয়াসিম এখন তার ষড়যন্ত্রের দ্বিতীয় চালটি চালতে চলেছে। পেলি? না, পাইনি। অনেক খুঁজেছি অসীম, অনেক গলি, অনেক ঘর, কোথাও নেই। গ্রামে ফোন করেছিলি? পরে জানতে পারবি হয়তো গ্রামে পালিয়ে গেছে ওর বউ। কোনোদিন আসবেও না। পালিয়ে গেছে? নীলোফার পালাবে কেন? তাও রেহানকে একা ছেড়ে আমাকে কিছু না বলে। আর তাছাড়াও একা মেয়েও যাবে কি করে? তোর মাথায় কেন এটা ঢুকছে না ইমরান? মোবাইলটা ফেলে রেখে গেছে, বাচ্চাটাকে রেখে গেছে, বাড়িতে তালা পর্যন্ত দেয়নি, রান্নাটাও অর্ধেক অবস্থায় ফেলে রেখে গেছিল। কি এর মানে কি দাঁড়ায়? কি মানে হয় এর? গ্রামে ফোন কর, ওর বাবার মায়ের সাথে কথা বল। সায়রা, কিছু দরকার নাকি? না, তোমার ফোনটা বাজছে। এত রাতে আবার কে ফোন করলো? ইমরানের ফোন। হ্যাঁ ইমরান, বলো। আমি নীলোফারের গ্রামে আসার কোনো কথা ছিল কি? না তো, আর সেরকম কোনো কথা হলে তো ও সবার আগে তোমাকেই বলতো না। সব ঠিক আছে তো বাবা? একটু সমস্যা হয়েছে এখানে। সকাল থেকে নীলোফারকে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? দুপুরবেলা রেহান বাইরে একটু খেলতে গেছিল। ও খাবার বানাচ্ছিল, তারপর অর্ধেক রান্না করা খাবার ফেলে রেখে বাড়িতে কোনো তালা না লাগিয়েই মোবাইল বাড়িতে ফেলে রেখে জানি না কোথায় চলে গেছে। এসব কি বলছো তুমি ইমরান? সমস্ত এলাকায় খুঁজে দেখেছি, কিন্তু জানতে পারিনি কিছু। এভাবে কি করে না বলে কোথায় চলে যাবে ও? কোনো ঝগড়া টগড়া হয়নি তো তোমাদের? না না, আমি কোনো ঝগড়াঝাটি কিচ্ছু হয়নি। তাহলে এরকম কি হয়েছে? ইমরান বলছিল নীলোফারের সঙ্গে কোনো ঝগড়াও হয়নি, তাও নীলোফার বাড়ি ছেড়ে চলে গেছে। যা তুই বাড়ি যা, নিজের ছেলের খেয়াল রাখ। তোর বউয়ের যখন আসার ঠিক চলে আসবে। একই কথা বলছো ওয়াসিম দাদা? আমার মনে হচ্ছে না ও আমাদের ছেড়ে কোথাও গেছে। তোর মনে হওয়া না হওয়ায় কি যায় আসে বলতো? সত্যটা তো তোর সামনেই, কিন্তু তুই তো মানতে রাজি নস। যা বাড়ি যা, ছেলের সাথে থাক। যদি আজ রাতের মধ্যে না ফিরে তোর বউ, তাহলে কাল সকালে খোঁজা যাবে। চল। আজ নয়তো মানিয়ে নিলি, কিন্তু কাল কি করবি? কালকেরটা কালকে ভাবা যাবে। কিছু খবর পেলে নীলোফারে? না, আর কোনোদিন আসবেও না। আমি তো আগেই বলেছিলাম না, এই মেয়েটা আমার ভাইয়ের জন্য একদম ঠিক নয়। একদিন না একদিন তো পালাতোই, পালিয়েছে। খাবারটা খেয়ে নে রেহান। নে, হা কর। মা কোথায় চলে গেল বাবা? জানি না, চলে আসবে। হা কর। মা কেন চলে গেল? জানি না, চুপচাপ খাবার খা। হা কর, হা কর রেহান। হা করো, হ্যাঁ।
পর্যন্ত বস্তাটা ওখানে পড়ে আছে। একদিন আরো থাকবে ওখানে, একদিন অন্তর ওখানে নোংরার গাড়ি আসে। এখন তুই পালা এখান থেকে। ওয়াসিমদা, তুমি যাই বলো না কেন, নীলুফার আমাকে ছেড়ে যায়নি। ও নিজের গ্রাম ছেড়েছে, বাড়ি ছেড়েছে শুধু আমার সঙ্গে থাকবার জন্য। হ্যাঁ, এখন অন্য কারোর সাথে থাকার জন্য তোকে ছেড়ে দিয়েছে, এটাই তোর স্বভাব। ওয়াসিমদা সুখী ছিল আমার কাছে। কাল রাতে যখন ওর সঙ্গে আমার কথা হয় তখন বললো তাড়াতাড়ি বাড়ি ফিরতে। আমি বললাম যদি ডবল শিফট না থাকে তাহলে নিশ্চয়ই আসবো। যদি এমন কিছু ব্যাপার থাকতো তাহলে আমি বুঝতে তো পারতাম অন্তত। ইমরান, তোর বউ পুরো প্ল্যান করে ব্যাপারটা করেছে, তার জন্যই তো দুপুরবেলা পালিয়েছে। ও পালিয়ে যায়নি ওয়াসিমদা, কোনো সমস্যায় পড়েছে, ও কিছু খারাপ ঘটেছে ওর সঙ্গে। কি 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 ঝামেলা আমায় বল বল। হয়তো কিছু কিছু জিনিস কিনতে বাইরে গিয়েছিল, ফেরার সময় রাস্তা হারিয়ে ফেলেছে হয়তো। মোবাইলও বাড়িতে রয়েছে। মাত্র 1.5 বছর হয়েছে আমরা মুম্বাইতে এসেছি। মুম্বাইয়ের রাস্তাঘাটও ও একদম চেনে না। তোর মনে সান্ত্বনার জন্য তুই যেখানে বলবি আমরা সেখানে খুঁজবো, ব্যাস। তোর কাছে কোনো ফটো টটো আছে? হ্যাঁ, মোবাইলে। ওয়াসিম একজন চিন্তিত আর দায়িত্ববান দাদার অভিনয় নিখুঁতভাবে চালিয়ে যায়, আর অন্যদিকে তার ছোট ভাই ইমরান স্ত্রীর জন্য দুশ্চিন্তায় বেহাল হয়ে পড়েছিল। তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে তার স্ত্রীকে ভয়ঙ্করভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনায় ভাগ্য এক নির্দয় চরিত্রের ভূমিকা পালন করে। নীলোফারের লাশ খুঁজে পেতে আরো কিছুদিন সময় লাগতে চলেছে। এবার ইমরান পুরোপুরি ভেঙে পড়েছে। ওয়াসিম তাকে বিশ্বাস করানোর চেষ্টা করে চলেছে যে নীলোফার তাকে ছেড়ে চলে গিয়েছে, কিন্তু বেহাল ইমরান এই কথাটা কিছুতেই মেনে নিতে পারছিল না। ইমরান স্থির করে নিয়েছিল যে সে তার স্ত্রী, তার 4 বছরের সন্তানের মা নীলোফারকে যে কোনো মূল্যে খুঁজেই ছাড়বে। আর সেই কারণেই ওয়াসিম তার ষড়যন্ত্রের দ্বিতীয় চালটি চালল। ফিরে যদি আসার হতো তাহলে তো কখনই চলে আসতো। ইমরান, একটু বুদ্ধি খরচা কর। তোর বউ পালিয়েছে, 4 দিন হয়ে গেল। হ্যাঁ, সে ঠিক, কিন্তু এমনও তো হতে পারে যে ও কোনো সমস্যায় রয়েছে, আরো আমার কাছে আসতে পারছে না। আমার তো মনে হয় পুলিশই খুঁজে পাবে নীলোফারকে। পুলিশ কি করে খুঁজবে? খোঁজা তাকে যায় যে হারিয়ে গেছে, যে নিজে লুকিয়ে থাকে তাকে খুঁজবে পুলিশ? ওয়াসিমদা, তুমি নীলোফারের ব্যাপারে এরকম খারাপ কিছু ভেবো না। ও এরকম করতেই পারে না। যাই একবার পুলিশের কাছে। তুমি আসবে তো আমার সঙ্গে? ইমরান, তুই জানিস পুলিশে গেলে কি মগজমারি, প্রাণ ওষ্ঠাগত করে দেবে। ওয়াসিমদা, এছাড়া আমাদের হাতে আর কোনো রাস্তাও তো নেই। তোমাকে আল্লাহর দোহাই চলো আমার সঙ্গে। আচ্ছা, কিন্তু ওয়াসিমদা চলো না আমার সঙ্গে, আমি একলা কিছু করে উঠতে পারবো না। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুই যখন বলছিস তো যাচ্ছি। আমার স্বামীকে ছেড়ে দিন না। রোজ রোজ পুলিশ স্টেশনে সেখানে নাটক করবেন না। তোমার স্বামীকে এখানে ডাকা হয়তো দোষ করেছে বলে। বাচ্চাটা কত ছোট। 4 দিন হলো তোমার স্ত্রীর নিরুদ্দেশ, আর 4 দিন পরে তোমার মনে হচ্ছে ও কোথাও ফেঁসে গেছে। 4 দিন ধরে তো আমি স্যার ওকে খুঁজেই বেড়াচ্ছি। সাহেব, আমার তো মনে হচ্ছে যে এর বউ হয়তো বাড়ি ছেড়েই পালিয়েছে সাহেব। কিন্তু এ তো মানছেই না যে এর বউ এরম কিছু করতে পারে। এর মনে হচ্ছে যে ওর বউয়ের সাথে হয়তো কিছু হয়েছে। এর জন্যই তো আপনার কাছে আসা সাহেব। তোমার স্ত্রীর নাম? নীলোফার। এই ছবিটা ওর স্যার। এই নাম্বারে পাঠিয়ে দাও। পাঠিয়ে দিয়েছি স্যার। নীলোফার এইভাবে বাড়ি থেকে আগেও পালিয়েছিল? না স্যার, ও এরকম করতে পারে না। ও আমাকে ওর বাচ্চা রেহানকে খুব ভালোবাসতো স্যার। ও এরকম করতেই পারে না। গ্রামের থেকে নিজের বাবা মাকে ছেড়ে পালিয়ে গেছিল স্যার এর সাথে 5 বছর আগে। শোনো, তোমরা সহজ করে বললে বুঝতে সুবিধা হবে। নীলোফারের কারোর সঙ্গে চক্কর ছিল? না না স্যার, এমন কিছু ছিল না স্যার। সাহেব, 5 তারিখ ও দিনের বেলা রান্না করছিল সাহেব। রান্না শেষ না করে বাড়িতে তালা না লাগিয়ে চলে গেল। আর বাচ্চাটা বাইরে খেলছিল সাহেব। ঠিক আছে, তোমরা মিসিং কমপ্লেন লেখাও, আমরা আমাদের কাজ শুরু করছি। ঠিক আছে সাহেব।
স্যার আমাকে থ্রেট দিচ্ছে স্যার বারে বারে। আচ্ছা ফোন আসছে স্যার। আচ্ছা বলুন আপনি স্যারকে। ঠিক আছে। বয়স 25 বছর। হাইট কত? 5 ফিট 3-4 ইঞ্চি হবে হয়তো। শরীরে কোনো চিহ্ন? না স্যার। কোনো মার্ক, কেটে যাওয়া, পুড়ে যাওয়া, তিল কিছু? কাপড় কি ছিল ওনার? কাপড়, আমি যখন ডিউটিতে যাচ্ছিলাম তখন ওই বাড়ির জামা কাপড়ই পরেছিল। তারপরে কি হয়েছে জানি না। এমনিতে তো স্যার ও সালোয়ার কুর্তি আর ওড়নাই পরে সাধারণত। উনি কিছু গয়না পরেছিলেন? গয়না ওই স্যার যেটা রোজ পরে থাকে, কানে আর হাতে ওই দুটো চুড়ি আর গলাতে তাবিজ। ফটোতে যেরকম আছে না ওরকমই। আমরা ওনাকে খোঁজা শুরু করছি। আমরা কিছু জানতে পারলে ফোন করব। তোমার নম্বর তো আছে। আচ্ছা স্যার। আর শোনো, উনি যদি ফিরে আসেন আমাদের জানিও, রেকর্ড রাখতে হয়। বুঝে গেছি স্যার। চল। যদি আমাকে ছেড়েই চলে যায় ও, তাহলে কেন গেল ওয়াসিমদা? সে তো ওই জানে রে ভাই। আসলে জিজ্ঞেস করিস ওর মাথার ভেতর কি চলছিল। এমনিতে তো তোকে সবই বলতে হবে। ওর আম্মি আব্বু, ওর ভাই আব্দুল সবাই চিন্তা করছে। এটা তোর জন্য প্রথমবার, ওদের ক্ষেত্রে নয়। এত বেঈমান একটা মানুষ সে কি করে হয়? নিজের পরিবারের কথা বিন্দু মাত্র না ভেবে শুধু নিজেরটা ভাবে। কেউ কিছু করতে চাইলে করবেটা কি? হ্যাঁ ঠিক আছে ইমরান। কি বললো ইমরান? বললো যে পুলিশে জানিয়ে দিয়েছে। দেখ আব্দুল, তোর বোন এরকম ঘর সংসার ছেড়ে বেরিয়ে যাবে নাকি? না, আমি মানি না এসব কথা। কোথাও গিয়ে থাকলে কোথায় গেল? এত বড় শহরে। আরে পালিয়ে যাবে কেন বাবা? এই কি হলো রে? চল 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 এদিকে। কি লাশের মতো লাগছে একটা। লাশ? এই রে, দাঁড়া পুলিশ কাটা ফোন করছে। দাঁড়া, আমি বুঝতে পারিনি যে এটা লাশ। হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন? বস্তায় বডি পাওয়া গেছে। এই ওয়াসিম, বডি পেয়ে গেছে ওরা। পুলিশ ছিল না, কিন্তু সাফাইওয়ালারা আমার সামনে পুলিশকে ফোন করছিল। আমি যখন এদিকে আসছিলাম পুলিশ যাচ্ছিল ওদিকে। চিন্তা করিস না, এমনি তো লাশের 5 দিন হয়ে গেছে, একদম ফুলে গেছে নিশ্চয়ই। তুই কাপড় আর তাবিজগুলো চালিয়ে দিয়েছিলি তো? একটা জিনিস ছিল। কি? পায়ের আঙুলে ছিল ওটা, একটা রিং। একটা বের করেছিলাম, আরেকটা পারিনি। কি করব, বেরোচ্ছিল না। আরে তাহলে কেটে ফেলতি আঙুলটা, এমনিতেই তো মারা গেছিল। তুই আমায় বলিসনি কেন? পুরো ঘাবড়ে গেছিলাম। এক তো নীলোফারকে মেরে ফেলেছি, আমাদের ইমরানের বউ, আর ওদিকে লাশের সাথে তুই যা করেছিস না। ওর ওর একটা কথা তো আমাকে বল, ইমরানের বউকে তুই মেরে ফেললি কেন? আর আমাকে কেন বললি না কাকে মারতে হবে? ও তোর কি ক্ষতি করেছিল? বলবো না হয় কোনোদিন তোকে সময় করে। শোন, এখন আমাদের হাতে সময় নেই। শুধু লাশটা যেন কেউ কোনোভাবে চিনতে না পারে। তুই আমার দোকানটা সামলা, আমি আসছি। মহিলা স্যার, শরীরে কোনো কাপড় নেই, বডিতে পচন ধরেছে। বডি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও, আর খুঁজে দেখো আর কি ডিটেলস পাও। ওকে স্যার। কি করবি এখন? ভাবতে দে, বলছি তোকে। ঠিক আছে দেখ।
আল্লাহ হাফিজ বাবা। আল্লাহ হাফিজ। পুলিশ কিছু বললো এখন অব্দি? হ্যালো ইমরান। হ্যাঁ ওয়াসিম দা। ভাই ইমরান, আমি এখন যা দেখলাম না, তুই আমার কথা শুনলে তুই আমাকে বিশ্বাসই করবি না ভাই। নীলোফারকে দেখতে পেয়েছো নাকি? ওরে ভাই, তুই ওই মহিলাকে ভুলে যা। ওয়াসিম দা, তুমি নীলোফারকে দেখতে পেয়েছো কি? আরে আমি এখানে এসেছিলাম চারকোপে একটা কাজ নিয়ে, 5 মিনিটের মধ্যে তো নীলোফারকে দেখতে পেলাম। কোথায় কোথায় ও? তোমার সঙ্গে? ও আমার সাথে নেই রে ভাই, কিন্তু তুই এটাও বুঝে নে ও তোর সাথেও থাকতে চায় না। না না ওয়াসিম দা, এই কথা বলো না, ও আমার সঙ্গে থাকতে চায়। ও চারকোপ কি করে পৌঁছলো? আরে ওইসব আমি কি করে জানবো, কিন্তু আমি যেই না নীলোফারকে দেখলাম আমার মাথায় রক্ত চড়ে গেল, সত্যি বলছি। তো তুমি চিৎকার করলে না কেন? ওকে ডাকলে না কেন? আরে আমি তো ডেকেছিলাম ওকে। আরে আমি রাস্তার এপারে ছিলাম আর ওপারে ছিল নীলোফার। যেই না আমি নীলোফারকে দেখলাম আমি চেঁচালাম, নীলোফার নীলোফার। আর ও আমার গলা শুনতেও পেলো, আর যখনই ও আমাকে দেখতে পেলো তখনই ওর হাবভাবই বদলে গেল। তারপর ও একটা রিক্সা ধরলো, আর আমি ওর রিক্সার পেছনে পাগলের মতো ছুটলাম। আমি চেঁচিয়ে বললাম, নীলোফার দাঁড়াও, নীলোফার দাঁড়াও, তোমাকে আল্লাহর দোহাই দাঁড়াও, আরে ইমরানের জন্য তো দাঁড়াও, রেহানের জন্য দাঁড়াও। কিন্তু আমার একটা কথাও ও শুনলো না, আর চলে গেল ওখান থেকে। ইমরান, নীলোফার এই কাজ করতে পারে না, নীলোফার এই কাজ করতে পারে না। দেখ ইমরান, তুই আমার ছোট ভাই আর আমি তোর মনের কষ্টটা বুঝি, কিন্তু এই যে তোর বউটা না নীলোফার, ও তোর মনের কষ্ট কিন্তু বোঝে না। ও এরকম করতে পারে না। তুই দাঁড়া, আমি আসছি। লাশটা এতটাই পচে গেছে যে শনাক্ত করা যাচ্ছে না। মৃত্যুর কারণ স্ট্র্যাঙ্গুলেশন, গলা টিপে হত্যা করা হয়েছে। মার্ডার, বডিতে কাপড় ছিল না। ডক্টর, কোনো যৌন হেনস্থা? খুবই জঘন্য ব্যাপার। সেক্সুয়াল অ্যাসল্ট, রেপ, মারা যাবার পর করা হয়েছে। এটা ডান পায়ের 2 নম্বর আঙুলের রিং ছিল। আইডেন্টিফিকেশনের জন্য শুধু এটাই ছিল লাশের উপরে। এটা আপনাদের কাজে লাগতেও পারে। ভিকটিমের বয়স কত হবে? আনুমানিক 40 থেকে 45-এর মধ্যে। 40-45-এর মধ্যবয়সী মহিলা। ডক্টর, জানি যে বডিটা খুব খারাপ ভাবে নষ্ট হয়েছে, কিন্তু মৃত্যুর টাইমটা বলতে পারেন? কমসে কম 3 দিন বা 1 সপ্তাহ আগে হয়েছে। পোস্টমর্টেম রিপোর্টে একটা বড় ভুল হয়েছিল নীলোফারের বয়স নিয়ে, আর এই ভুলটাই এই কেসটার দিশাই বদলে দিয়েছিল। 25 বছর বয়সী ভিকটিমের বয়স আনুমানিক 40 থেকে 45 বছর। আরও একবার ভাগ্যের নিষ্ঠুর পরিহাস সামনে এলো, আর যার কারণেই নীলোফার মিসিং কেসের সত্য উদ্ঘাটিত হতে পারেনি। অরবিন্দ, 40-45-এর মধ্যে যতজন মিসিং মহিলা আছেন সবার কেস ফাইল বার করো। জোনের সব পুলিশ স্টেশনে খবর পাঠিয়ে দাও লাশটার। লাশের কন্ডিশন খুব খারাপ, আমাদের হাতে টাইম নেই, খুব তাড়াতাড়ি অন্ত্যেষ্টিক্রিয়া করতে হবে। ওকে স্যার। ইমরান চারকোপে যায় আর সেখানে তার স্ত্রীকে পাগলের মতো খুঁজতে থাকে। দিন রাত লাগাতার চেষ্টা করতে থাকে, সব গলি সব রাস্তায় নজর রাখতে থাকে যদি কোথাও না কোথাও তার স্ত্রীকে দেখা যায়। প্রথমে মাকে ডাকো, তারপরে ঘুমাবো আমি। কেন জেদ করছিস বাবা? যদি আমি আসে আমি তোকে ডেকে দেবো। ইমরানের পক্ষে রেহানকে সামলানো সহজ ছিল না। রেহান বারবার প্রশ্ন করতে থাকে যে মা কেন তাকে ছেড়ে চলে গেছে। ওয়াসিম তার রোজকার জীবনযাপন করতে থাকে, একটা ভয়ঙ্কর অপরাধকে লুকিয়ে একটা মিথ্যে নিয়ে বেঁচে থাকে। নীলোফার বৌদির কোনো খোঁজ পাওয়া গেল না, এখনো তো কেউ খোঁজ পায়নি। এই সাংঘাতিক অপরাধে তার সঙ্গী হাসান, ওয়াসিমের ছোট বোন মিনাজের স্বামী, তার মুখে কুরুপ লাগিয়ে বসেছিল। কিন্তু বোন মিনাজেরও ইমরানের জন্য বেশ দুশ্চিন্তা হচ্ছিল। নীলোফারের কোনো খবর পেলে? না,
তেমনি হত্যাকারী ওয়াসিমের স্ত্রী সাজিয়ারও তার ছোট যা নীলোফারের নিখোঁজ হওয়ার কারণে খুব মন খারাপ ছিল। ইমরানের জোর করার কারণে ওয়াসিম ইমরানকে একটা মিথ্যে জায়গার কথা জানায়, যেখানে সে নীলোফারকে আগে দেখেছে বলে দাবি করে। আরও একবার ইমরান পাগলের মতো নীলোফারকে খুঁজতে বেরিয়ে পড়ে। স্যার, গত 15 দিনে 4টে মিসিং কেস এসেছে মহিলাদের, বয়স 40 থেকে 45-এর মধ্যে। এদের মধ্যে 3 জনের খোঁজ পাওয়া গিয়েছে, বাড়ি ফিরে গেছেন। আর 4 নম্বর? স্যার, ওই কেসটার ইনভেস্টিগেশন চলছে, ওনার বডি পাওয়া যায় এবং শনাক্তও হয়। কিন্তু আমাদের হেফাজতে যে মধ্যবয়সী মহিলার লাশ রয়েছে সেটা কার? স্যার, আমি আবার একটা লুকআউট ইস্যু করেছি। হতে পারে উনি নিখোঁজ হয়েছেন আর কেউ ওনার নামে কমপ্লেনও করেনি। এই খুনের কেসে অনেকটা সময় পেরিয়ে গেছে, আমাদের স্পিড বাড়াতে হবে। অরবিন্দ, আপনি বলেছিলেন না 1 সপ্তাহের মধ্যে আরে ছেড়ে wait দেবেন, করুন না, আমি হ্যাঁ? বলছি তো তো কেন আপনার ঠিক ছেড়ে হয়ে দিচ্ছেন যাবে। না ওনাকে? ব্যাপারগুলো হ্যাঁ, কি আসুক স্যার, অন্যায় তারপরে করেছিল বলে উনি? দেবেন। কতদিন ধরে আরে এখানে কথা আটকে রেখেছেন? হ্যাঁ, বলো। স্যার, স্যার আমার বিবি যে নীলোফার, ও চারকোপে কোথাও রয়েছে। তো আপনি বোধহয় আমাদের চিনতে পারেননি সাহেব। আমরা এসেছিলাম মিসিং কমপ্লেন লেখাতে। নীলোফার, এ আমার ছোট ভাই ইমরান, এরই বউ হারিয়ে গেছে সাহেব। কবে লিখিয়েছিলে? ডেট বলো। 8ই জুলাই সাহেব। 8ই জুলাই। নীলোফার, বয়স 25 বছর, রহিমপুরা, কুরলা। আমরা ওনার ফটো সব থানাতে পাঠিয়েছি, খুঁজছি আমরা। স্যার আমার ভাই ওয়াসিমদা ওকে চারকোপে কোথাও দেখতে পেয়েছে। তুমি? হ্যাঁ সাহেব। থামালে না কেন? আরে কি থামাইনি সাহেব, কত চেঁচালাম, পাগলের মতো চেঁচালাম। ও রিক্সার পেছন পেছন দৌড়ালাম, কিন্তু ও আমাকে দেখলো আর আমাকে দেখেই মুখ ঘুরিয়ে নিল, তারপর চলে গেল রিক্সা করে। স্যার ব্যাপারটা কেমন গন্ডগোলের। গন্ডগোলের মানে? স্যার মানে হলো আমার স্ত্রী এরকম করতেই পারে না, নিশ্চয়ই কেউ ওকে হুমকি দিয়েছে, তাই এরকম করছে ও। এই আমার ভাই, কিন্তু আমারই কথা মানতে চাইছে না সাহেব। তুমি এটা মানতে চাইছো না কেন? ও এরকম কেন করবে স্যার? আমাদের মধ্যে তেমন কোনো ঝগড়া হয়নি যে ও বাড়ি ছেড়ে চলে যাবে স্যার। না এখন হয়েছে না আগে কখনো হয়েছিল। আমাদের দুজনের মধ্যে শুধু ভালোবাসা ছিল স্যার, আর অনেক বেশি ভালোবাসা। আমাদের বাচ্চাকেও নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতো। এখন আপনি বলুন, নিজের বাচ্চাকে কোনো মা ছেড়ে কেন যাবে? দেখো ইমরান, এখানে রোজ 101টা কেস আসে, আমাদের ভেতর অব্দি কাঁপিয়ে দেয় যে মানুষ কি না করতে পারে। স্যার আমি মিনতি করছি আপনার কাছে, ও চারকোপে কোথাও রয়েছে, ওকে একটু খুঁজে দিন। একবার যদি ওকে পাওয়া যায় না, তাহলে নিজেই বলবে কি হয়েছিল ব্যাপারটা। আর ও যদি সরাসরি আমাকে বলে না যে ও আমার সঙ্গে থাকতে চায় না স্যার, তাহলে আমি আমার ছেলের দিব্যি খেয়ে বলছি স্যার, আমি ওকে ঘুরেও দেখবো না। দেখো ইমরান, চারকোপ পুলিশ স্টেশনে আগে কেসের ডিটেলস আর ছবি পাঠানো হয়েছে। তবুও তোমার শান্তির জন্য আমরা ওনাদের বলে দেবো যে চারকোপে ওনাকে দেখা গেছে। দেখ ইমরান, এবার মনটাকে শক্ত কর আর ভুলে যাও ওই মহিলাকে। ও আর ফিরে আসবে বলে মনে হয় না। ইমরানের সাথে কথা হলো আমার। ও বলল যে ওর বড় ভাই ওয়াসিম আমাদের নীলোফারকে মুম্বাইয়ের অন্য একটা জায়গায় দেখতে পেয়েছে। ও নাকি ওকে ডেকেও ছিল, কিন্তু ও সারা শব্দ দেয়নি, ব্যাস দেখেই পালিয়ে গেল। না না, আমি মানি না এসব কথা। আমাদের নীলোফার এরকম পাগলের মতো আচরণ করতেই পারে না। কেন করতে পারে না? কেন আমরা ওর পাগলামি এর আগে দেখিনি, যখন ইমরানের সঙ্গে ঘর ছেড়ে পালিয়ে গেল? আচ্ছা, ইমরানই কিছু করে দেয়নি তো আমার মেয়েটাকে? পুলিশ আর পরিবারের লোকেরা সব রকমের অনুমান করছিল যে নীলোফারের সঙ্গে কি ঘটে থাকতে পারে। আর অন্যদিকে নীলোফারের হত্যাকারী ওয়াসিম তার ভাইয়ের আবেগের সঙ্গে একটা অত্যন্ত কুৎসিত মজা করে চলেছিল। হ্যাঁ ওয়াসিমদা, আর যা যা ঘটলো এর পরেও তুই যদি নীলোফারের জন্য অপেক্ষা করিস, তাহলে তুই শুধু বোকা না, পাগলও তুই। কি হয়েছে? আজও দেখলাম তো নীলোফারকে, আজ দেখলাম আন্ধারি স্টেশন। কোনো কোনো কথা আছে তোমার সঙ্গে? আরে কথা তো তখন হবে যখন তো নীলোফার দাঁড়াবে না। আজও তাই হয়েছে যা আগের বার হয়েছিল। যেই আমি নীলোফারকে দেখতে পেলাম, আমি চেঁচালাম নীলোফার নীলোফার। আমার আওয়াজ শুনতে পেলো, ঘাড় ঘুরিয়ে দেখলো, তারপর চোরের মতো পালিয়ে গেল, উঠে গেল ব্রিজের উপর। তাও আমি নিচ থেকে চেঁচালাম নীলোফার দাঁড়াও, একবার তো কথাটা শুনে যাও। আরে পাগলের মতো চেঁচালাম, আর সব পাবলিক আমার দিকে তাকিয়ে। তারপর আর কি? তারপর দেখি তোর ম্যাডাম সামনে দাঁড়িয়ে প্ল্যাটফর্মে। আরে আমি তো লাইন টপকে ওকে ধরেই তোর কাছে নিয়ে আসতাম, কিন্তু ওদিকের লাইন দিয়ে একটা ট্রেন এসে গেল।
আর তোর নীলোফার উঠে গেল ওই ট্রেনে, চলে গেল ওর যেখানে যাবার। ওয়াসিমদা ও এরকম কেন করছে আমার সঙ্গে? কারণ ও তোর সাথে থাকতে চায় না ইমরান। আর তার সবচেয়ে ভালো প্রমাণ এই হলো যে ও রিহানকেও ফেলে রেখে গেছে। এর মানে কি দাঁড়ায়? হ্যাঁ, আর কোনোদিন ও তোর কাছে ফিরে আসবে না ইমরান। আর ও তো শুধু তোকে নয়, তোর সাথে সাথে তোর রক্ত রিহানকেও ও ছেড়ে গেছে। আর এই কথাটা তুই ভুলিস না কখনো। এই নেহান খেল, তোর চান্স। ইমরান, ওয়াসিম ভাই যেটা বলছে সেটা ঠিকই মনে হচ্ছে। এখন নীলোফার বৌদি যদি নিজের ইচ্ছে আসতে না চায় তো জোর করে তো ওনাকে আনা যাবে না। জোর জার করে সম্পর্ক হয় না। আমি তোর থেকে বড় তাই বলছি। যবে থেকে এই ঘটনাটা ঘটেছে না, না তো তোর কাজে মন আছে, না তুই নিজের ছেলের যত্নটা ঠিকঠাক নিস। মন খারাপ করিস না, চল আমরা সবাই গ্রামে যাই। আমি, শাজিয়া, ফাহিম আর তুইও চল, কিছু না কিছু বন্দোবস্ত হয়েই যাবে। আমরা সবাই থাকবো বাবা আমার সাথে, চাষবাস করবো, আর তোর জন্য ভালো একটা মেয়েও খুঁজে নেব। হ্যাঁ, যে এরকম অসভ্য নয়, তোর জীবনটাকে সাজাবে এসেও। তুমি কি কাজে যাবে না? যাও যাও। তোমরা সবাই আমার ভালো চাও তা আমি জানি, কিন্তু যতক্ষণ নীলোফার আমার সামনে এসে তার অসন্তোষের কথা না বলে ততক্ষণ পর্যন্ত আমি এভাবেই যন্ত্রণা পেয়ে যাব। নীলোফার বৌদি তোমার সামনে এসে এরকম কিচ্ছু করবে না। তুমি আমার ভাই বলে আমি এসব বলছি না। তা সে মেয়ে হোক বা কোনো ছেলে হোক, অন্যের জন্য নিজের জীবন নষ্ট করা উচিত নয়। আর নীলোফার বৌদি যেখানেই থাকুক, যার সাথেই থাকুক, ভালো থাকুক, কিন্তু তোমাকে তোমার জীবনের কথাও ভাবতে হবে। আমাকে একটু ভাবতে সময় দাও। বেশি সময় তো নেই তোর হাতে ইমরান। একটা কথা বুঝে নে, তুই যাই সিদ্ধান্ত নিস, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রেহানের ভবিষ্যৎটা আমাদের ভাবতে হবে। আরে কি খবর রে ভাই? আজকাল তো দেখাই যাচ্ছে না। ঈদের চাঁদ হয়ে গেছিস তো পুরো। শহর ছেড়ে যাচ্ছি আমি। হ্যাঁ, এমনিতেও এখানে আর হওয়ার কিছু নেই। আমি আর ইমরানও তাই ভাবছিলাম সব ছেড়ে এবার গ্রামে চলে যাই। ঠিকই, প্রথমে নিজের ইচ্ছে পূরণ করলি, আর এখন ছোট ভাই ইমরানের সামনে ভালো হওয়ার চেষ্টা করছিস। বন্ধু তাই কথাগুলো শুনছি। আর কোনো কাজ থাকলে বল, এটা ব্যবসার সময়। তুই ব্যবসা কর, না কর, নাম বদলা, শহর বদলা, যা কিছু বদলা, তোকে আমি খুঁজে বের করবই। কিছু প্রশ্নের জবাব চাই আমার। কিরকম জবাব? তুই কেন তোর নিজের ভাইয়ের বউকে মারলি? আর দ্বিতীয়ত, টাকার লোভ দেখি আমাকে ফাঁসালি কেন? তুই বেশি সতী সাজার চেষ্টা করিস না, তুইও নিজের স্বার্থেই এসেছিলি। হ্যাঁ শালা, নিজেরই স্বার্থ। কিন্তু তোর মতো বাজে মন নয় আমার। কখনো কখনো মনে হয় পুলিশকে গিয়ে সব সত্যি কথা বলে দিই। এইটা ভুলিস না যে তুইও এই খুনের কিন্তু বরাবরের অংশীদার। আমার ব্যাপারে একটাও কথা যদি বলিস না, শুধু এটা মনে রাখবি, যে ক বছরের জন্য আমি জেলে যাব, সেই কটা বছর তুইও জেলে। এর জন্য তো চুপ আছি রে। কিন্তু তুই চুপ করে থাকতে পারবি না। ওয়াসিম, তোকে আজকে বলতেই হবে, তোর ভাই ইমরানের বউ নীলোফারকে তুই এত জঘন্যভাবে খুন করলি কেন? আর ওই ছেলেটাকে দিন দিন কষ্ট দিয়ে যাচ্ছিস কেন? সবকিছু শুনতে চাস তুই? পুরো সত্যি। আমরা নীলোফার একই গ্রামে থাকতাম, মুনিফগঞ্জ, মিরাট জেলায়। বছর 5 আগের ঘটনা। খুব কষ্টের সৃষ্টির দিন যাচ্ছিল আমাদের। অসীম, অসীম। হ্যাঁ সাহেব। আরে খাবারটা দে না। হ্যাঁ দিচ্ছি। যতই দৈন্যদশা থাক, ঘরে আমরা সুখে শান্তিতেই ছিলাম। আর তারপরই আমাদের জীবনে এই নীলোফার এলো।
আমরা কেউ বুঝতেই পারিনি এই নীলোফার আমার ছোট ভাই ইমরানের মাথার ভেতর পোকার মতো ঢুকে গেছিল। আমজাদদা, আসলে একটা ওই জরুরি কাজ মনে পড়ে গেছে, একটু সেরে আসি। আরে ইমরান, আজকে ছুটির দিন, এত কাজ তো এখানেই থাকে। ওই দেখ, ওখানে 4টে সাইকেল এখনো পড়ে রয়েছে। আর মাঝে তুই কাজ ছেড়ে কোথায় চলে যেতে চাইছিস? আমজাদা, কাজ নিয়ে চিন্তা করো না, আমি এসে সব করে দিচ্ছি। খুব দরকারি কাজ, 1 ঘন্টার মধ্যেই আমি চলে আসবো। যা, কিন্তু তাড়াতাড়ি কাজ করে এখানে চলে আসবি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, যা। আরে ইমরান, হঠাৎ কি ব্যাপার? আসসালামু আলাইকুম। তোমাদের সব খবর ঠিকঠাক তো? হ্যাঁ জনাব, সব ঠিকঠাকই আছে। জনাব, আসলে একটা দরকারি কথা ছিল আপনার সঙ্গে। বলো, কি ব্যাপার? আমি নিকাহ করতে চাই নীলুফারকে। বাবা, আমিও ইমরানকেই বিয়ে করতে চাই। জাভেদ, তোর ছেলে এসেছিল, বাড়িতে এসে বলে গেল আমার মেয়েকে বিয়ে করতে চায়। তোমরা জানো না তোমাদের সমাজ আলাদা আর আমাদেরটা আলাদা? আমরা সমাজের উঁচু জাত আর তোমরা হচ্ছে নিচু। জাবেদ ভাই, আর কেউ হলে না তোমাকে দুটুকরো করে রাখতাম, কিন্তু আজ সকাল সকাল খারাপ কিছু করতে চাই না। ইমরান ভাই, আমার ছেলে ভুল করে ফেলেছে, আমি ক্ষমা চাইছি। ভুল কিন্তু একবারই হয়, এরপর যদি হয় না সেটা অপরাধ, আর অপরাধের জন্য কিন্তু শাস্তি পেতে হয়। আর যদি বিয়ের এত ইচ্ছেই হয় ওর, তাহলে নিজের সমাজের কোনো মেয়ে দেখে বিয়ে করে নিক। আর যদি কোনোদিন আমার মেয়ের পিছনে দেখতে পাই না, তাহলে পৃথিবীতেই ওকে রাখবো না। ব্যাস, ঠিক আছে, চল। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। কি হচ্ছে সব? কি হচ্ছে সব? আব্বু, আমি নীলুফারকে ভালোবাসি, আর ও আমাকে খুব ভালোবাসে। আব্বু, ইমরান, বিরাট গন্ডগোল হয়ে যাবে, মাথা থেকে সব বের কর। আরে স্বজাতিরা এক ঘরে করে দেবে আমাদের। আরে ওদের জাত আলাদা, আমাদের জাত আলাদা, এসব কি মাথায় ঢুকছে তোর? আব্বু, আমি আর নীলুফার এসব জাতপাত মানি না। উপরওয়ালা আমাদের সবাইকে একই বানিয়েছেন। এই সমস্ত কথা সিনেমায় চলে, গ্রামে আমাদের সমাজে এই সমস্ত কিছু মেনে চলতে হয়। আমার কথা শোন, এই মেয়েটাকে চিরদিনের জন্য মন থেকে মুছে ফেল। কারোর কিছুই এসে যাবে না আমি আর ইমরান বিয়ে করলে। ওদের জাতের মধ্যে কোনো অসুবিধা হবে না, ওরা তো উৎসবই শুরু করে দেবে যে উঁচু জাতের মেয়ে এনেছে। কিন্তু আমাদের সমাজে আমাদের নাকটাই কাটা যাবে, গলা পর্যন্ত কাটবে। আমি নিজে কাটবো বাবা। একবার যদি দেখি না তোদের দুজনকে একসাথে, তাহলে ভুলে যাব যে তুই আমার বোন আর ইমরান একটা মানুষ। তাতে ফাঁসি হলে হবেই, কিন্তু এই বিয়ে কখনো হবে না। ওই দিনের পর থেকে ইমরান আর নীলোফারকে কেউ গ্রামে আর একসাথে দেখেনি। সেই রাতেই দুজনে চলে গেছিল গ্রাম থেকে। নীলোফার আমার ভাইকে ঘর ছাড়া করেছিল। ইমরানের বুকে অত পাটা নেই, আমরা ওকে বুঝিয়েও ফেলেছিলাম যে এর পরিণাম কি হতে পারে, আরো মেনেও নিয়েছিল। কিন্তু এই নীলোফার ওর মাথা খেয়ে ফেলেছিল। তারপর আর কি করলো একজন, ভুগলো অন্যরা। ওরা দুজন তো পালিয়ে গেল, গালাগালি খাওয়ার জন্য রয়ে গেলাম আমরা। চিন্তার বাইরে বেইজ্জত হলাম আমরা। আমায় কেউ কাজও দিচ্ছিল না, বাবা যেখানে যেত গালি খেত। আম্মিকে আর শাজিয়াকে আমাদের সমাজের মেয়েরাই কথা শোনাতো। আমরা সমাজে হাসির পাত্র হয়ে গেলাম।
গ্রামের সবাই আমাদের খোঁটা দিত। দেখো দেখো, বড় জাতের মেয়েকে ফুসলিয়ে বড় হতে চাইছে। বেঁচে থাকা দুষ্কর হয়ে গেল আমাদের। তাই আমি সাজিয়াকে নিয়ে এখানে চলে এলাম। আরে ভাই, একটা ডবল অমলেট বানিয়ে দে না। দাদা, গ্যাস শেষ হয়ে গেছে, একটু পরে আসবেন। তারপর এখানে তো সব ঠিকই চলছিল, কি অসুবিধা হলো? 1.5 বছর আগে সবাই এটাই ভাবলো যে সব ঠিক হয়ে গেছে। ইমরান গ্রামে ফিরল। তারপর একদিন গ্রাম থেকে আমাকে এখানে ফোন করলো। হ্যালো, ওয়াসিমদা। ইমরান? হ্যাঁ ওয়াসিমদা। ইমরান, কেমন আছিস তুই? তুই 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 আছিস কোথায়? না কোনো ফোন, না কোনো খবর, সব ঠিক তো? হ্যাঁ ওয়াসিমদা, সব ঠিক ঠিক একদম ঠিক ঠিক ঠিকই আছে, আমরা ভালোই আছি ওয়াসিমদা। ওয়াসিমদা, আমি আর নীলোফার নিকাহ করে নিয়েছি গ্রাম থেকে পালিয়ে আসার পর। আমরা আবার গ্রামে ফিরে এসেছি। পাগল হয়ে গেছিস তুই? ওরা তোকে মেরে ফেলবে, তোকে, তোর বউকে। না না ওয়াসিমদা, ওয়াসিমদা তেমন কিছুই হবে না। নীলোফারের বাড়ির লোকেরা আমাদের দুজনকে মেনে নিয়েছে। কে? তোদের মেনে নিয়েছে ওরা? গ্রাম থেকে পালিয়ে যাওয়ার পর নীলোফার তার আমির সঙ্গে প্রায় ফোনে কথা বলতো। যখন ওরা রেহান সম্পর্কে জানতে পারে তখন ওনারা আমাদের মাফ করে দেন আর আমাদের দেখা করার জন্য ডেকে পাঠায়। ওয়াসিমদা, হ্যালো ওয়াসিমদা, তুমি চুপ কেন? এখন আমি আর কি বলবো ইমরান? খুব মনে পড়ে তোমার কথা। আমারও তোর কথা খুব মনে পড়ে ভাই। আচ্ছা ওয়াসিমদা, আমি ভাবছিলাম আমিও মুম্বাইতে চলে আসি তোমার কাছে, ওখানে গিয়ে কিছু কাজ ফাজ করবো। আরে এখানে কাজ পাওয়া তো সহজ নয়। এখানে গ্রামেও তো কিছু করার নেই ওয়াসিমদা। মুম্বাই চলে আসলে ওখানে তুমি আছো, মিনাজ আছে, আর তোমাদেরকে রেহানকেও দেখানোর আছে। আসলে তোমাদেরই তো রক্ত। ব্যাস শুধু তুমি তো রয়ে গেছো একমাত্র। আমি আর নীলোফার এখনো পর্যন্ত ক্ষমা চাইনি। আরে ছাড় ক্ষমা টমা, আমি তোর উপর কোনোদিন রাগই করিনি। তুই তো আমার ছোট ভাই। আয় চলে আয়, এখানে চলে আয়, তোর সংসার পেতে দি। ইমরানের উপর আমার কোনোদিন কোনো রাগ ছিল না। ঘৃণা করতাম আমি ওই নীলোফারকে, কারণ ওর জন্যই আমাদের পরিবারের এত বদনাম হয়েছিল। যা হওয়ার হয়ে গেছে, এখন তো সব ঠিক হয়ে গেছে। আস্তে আস্তে ইমরানের জীবনও দেখবি স্বাভাবিক হয়ে গেছে। আর আমার মনেও যা ক্ষোভ ছিল সব তো বেরিয়ে গেল ওই দিনই। এখন সব ঠিক হয়ে গেছে, এবার শান্তি পাবো মনের মধ্যে। ব্যাস এখন তুই শুধু নিজের মুখটা একটু বন্ধ রাখ, তাহলে কেউ কোনোদিন জানতে পারবে না যে নীলোফারের সাথে কি হয়েছিল। চল রেহান। যদি মা ফিরে আসে তো? ও আর কোনোদিন ফিরে আসবে না। কেন? হয়তো আর ফিরে আসতে চায় না। চল। সাজিয়া, 2 মিনিট দাঁড়াও, আমি চাবিটা দিয়ে আসি। আমি নীলোফারের সঙ্গে রোজ কথা বলতাম, কখনো ঘুণাক্ষরেও এই কথা বলেনি যে কোনো সমস্যা আছে। নীলোফার যতক্ষণ আমার চোখে চোখ রেখে না বলে ততক্ষণ আমার বিশ্বাস হবে না যে ও আমাকে ছেড়ে চলে গেছে। আরে কি খেলছিস? এই দেখ, এসো রেহান বাবা, আমি তোমাকে বাইকে করে ঘুরিয়ে আনি। চলো, বলো কি খাবে? হ্যাঁ, আইসক্রিম খাবে না চকলেট? এখন ভেবে দেখো, জীবন কারোর জন্যই থেমে থাকে না। তুমি ওর জন্য কতদিন অপেক্ষা করবে? তোমার তো হয়তো নিজের জীবনটা কাটাতে কোনো অসুবিধাই হবে না, কিন্তু ওই বাচ্চাটার ব্যাপারে তুমি এখনো ভেবেছো কি? ওর মনের মধ্যে কতটা ক্ষত হয়ে রয়েছে।
ও মায়ের অভাব ভুলতে পারছে না। বাবা, ওর মনের ক্ষত কে সারাবে? রেহানকে একা কি করে সামলাবি তুই? ওর তো এখন মায়ের দরকার, আর তোকেও বাঁচার জন্য একজনকে দরকার। একা একা কি করে বাঁচবি তুই? একটা কাজ করা যাক ইমরান, আমরা আমাদের গ্রামেই কোন একটা কাজ শুরু করি। আর একবার তোর কাজে যেই দেখবি মন লেগে গেছে, পুরনো সব কথা ভুলে যাবি। আমার স্বামীকে ছেড়ে দিন। আমার স্বামী কি অন্যায় করেছে? আমার স্বামীকে ছেড়ে দিন না। কতদিন হয়ে গেল? আমার স্বামীকে ছেড়ে দিন। বলছি তো চলো এখানটায়। হ্যাঁ স্যার, অরবিন্দ, ওই আঙুরটাওয়ালা মহিলার কেসটা কতদূর? গত সপ্তাহে কাগজে বিজ্ঞাপন দিয়েছিলাম, কোনো রেসপন্স আসেনি। 3 মাস ধরে লাশটা মর্গে, কেউ সন্ধান করছে না। কার হতে পারে? ইন্সপেক্টর, আমি বুঝতে পারছি যে লাশটা কেউ ক্লেম করতে আসেনি, বাট প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমরা মর্গে এই লাশ খুব বেশি সময় রাখতে পারবো না। ডক্টর, কেউ খোঁজ করছে না বলে যদি আমরা লাশটা ডিসপোজ করে দিই, তারপরে যদি কেউ ক্লেম করতে আসে, তখন মুশকিল হবে। ওকে ইন্সপেক্টর, আরো কয়েকদিন অপেক্ষা করছি। অরবিন্দ। হ্যাঁ স্যার। একবার লাস্ট ট্রাই করো, আমাদের লোকদের কাজে লাগাও। লাশটা যে কার জানা দরকার। যদি নীলোফার কারোর সঙ্গে পালিয়ে যায়, তাহলে ওকে আমার কখনো সন্দেহ হয়নি কেন? কারণ তুই তোর প্রেমে অন্ধ হয়ে গেছিলি না। চল ছাড়, যা হয়েছে তা ভুলে যা। শোন, একটা মেয়ে আছে মুমতাজ, খুব ভালো। তোর রেহানের জন্য সে ঠিকঠাক মা হবে, আর তোর জন্য সঠিক বউ, আর আমাদেরই সমাজের মেয়ে। যদি ওর আমার জীবন থেকে চলে যাওয়ারই ছিল, তাহলে বলতে পারতো আমায়, তালাক নিয়ে নিত। দেখ ইমরান, অতীতকে এবার তালাক দে, আর আগামী দিনের সাথে নিকা করে নে। আর তোর আগামী দিনগুলোয় শুধুই মমতাজ। নীলোফারের হত্যা শেষ পদক্ষেপ ছিল। তার আগে ওয়াসিম ইমরান আর নীলোফারকে আলাদা করার অনেক চেষ্টা করেছিল। এত ভাবার কি আছে? আমি বুঝতে পারছি না, আমি ওকে কি করে জিজ্ঞেস করবো? কিছু জিজ্ঞেস করারই বা কি? ওকে ছেড়ে দে। ছেড়ে দেবো? ইমরান, তুই রাতের পর রাত জেগে থেকে দিন রাত ডবল ডিউটি করিস, আর তোর এই নীলোফার তুই যাওয়ার পরেই সাজুগুজু করে বেরিয়ে পড়লো। ওয়াসিম দা, তুমি দেখেছো? কোথাও শুনেছো? দেখা বা শোনার প্রয়োজন পড়ে না। বুদ্ধিমান মানুষ চাল চলন দেখলেই সবকিছু এমনিতেই বুঝতে পারে। আমি কোথায় যাই মানে? মানে এটাই, আমি যখন ডিউটিতে থাকি তখন তুমি কোথায় থাকো? ঘরেই থাকি ইমরান, কিন্তু তুমি জিজ্ঞেস করলে আমি কোথায় যাই। হ্যাঁ মানে কোথায় যাও? তুমি তো সারাদিন ডিউটিতে থাকো না ইমরান, এর মানে নিশ্চয়ই কেউ তোমাকে কিছু বলেছে না আমার ব্যাপারে। নাম বলো ইমরান, কে বলেছে তোমায়? না, কেউ বলেনি, আমি এমনি জিজ্ঞেস। ইমরান, আমি তোমার জন্য আমার পরিবার ছেড়েছি, নিজের গ্রাম ছেড়েছি। আমার উপর সন্দেহ করো না ইমরান, কষ্ট হয়। নীলোফার না, আমি এমনি শুধু জিজ্ঞেস। ভালোবাসার আগে ভরসাটা আসে ইমরান, ফালতু লোকজনের কথা শুনে আমাদের সম্পর্কটা নষ্ট করো না।
কোন স্ত্রী স্বামীকে সরাসরি কি করে বলবে অন্য কোথাও চক্কর চলছে? ওয়াসিমদা, নীলুফার আমাকে খুব ভালোবাসে। আমাকে ছাড়াও কারোর সম্বন্ধে ভাবতেও পারে না। তাহলে এত সাজে কার জন্য? সাজে মানে তুমি কি বলতে চাইছো? তুই বেরিয়ে যাবার পর এত সেজে যায় কোথায়? প্রতি দুদিন অন্তর দেখি, আজকেও দেখেছি। এত বাজে চলন, পোশাকের যা ছিঁড়ি, এরকম দেখেছিস কখনো নিজের বৌদিকে? আমাদের বোন মিরাজকে দেখেছিস সেরকম? না। অনেক হয়েছে। পুরুষ হ, পুরুষ। দিয়ে দে ওকে তালাক। ও তোর জন্য কোনোদিনও ঠিক ছিল না, না আগে না এখন। ও যদি কোনোদিন সুযোগ পায় না, তোকে বরবাদ করে দেবে। কি হয়েছে ইমরান? একটা কথা জিজ্ঞেস করব, সত্যি বলবে? কি জিজ্ঞেস করতে চাও ইমরান? তুমি সত্যি সত্যি বলবে ইমরান? কে সেই মানুষটা যে তোমাকে বলে তুমি কাজে যাবার পর আমি বাইরে কোথাও ঘুরতে যাই? ওয়াসিমদা। ওয়াসিমদা দেখেছি তোমাকে সেজে গুজে যেতে। কোথায় যেতে দেখেছে ওয়াসিম দাদা আমাকে? জানি না, হয়তো কারোর সঙ্গে দেখা করতে। কার সাথে দেখা করতে যেতে দেখেছে? নাম বলো। ওয়াসিম দাদা নামও তো বলেছে নিশ্চয়ই। চুপ কেন? নাম বলো, কার সাথে দেখা করতে যাই আমি? ওয়াসিম দাদা নাম বলুন, আপনি আমাকে কার সাথে দেখেছেন? আমি কেন বলবো, নিজে বল। উড়ে তো তুই বেড়াচ্ছিস না, বল তোর প্রেমিকের মুখ নাম। সামলে কথা বলো ওয়াসিম দাদা। নিজের ভাইয়ের বউয়ের উপর এত বাজে বদনাম। সম্মান দিয়ে কথা বলছি, এটার মানে এটা ভেবো না যে অসম্মান করতে পারি না। যদি তুমি ইমরানের দাদা না হতে না, তাহলে কি? তাহলে মজা দেখিয়ে দিতাম তোর বরকে সাজিয়া। আমার নিজের উল্টোপাল্টা কথা। তুই বড় জাতের মেয়ে হবি, নিজের বাড়িতে তর্ক করতে আসবি না, এটা আমার বাড়ি। তোর বাড়ি না? তাহলে তোর এই বরটার মুখে না লাগাম না তালা লাগিয়ে দে, তালা। আরে তোর মতো বড় দাদা হওয়ার থেকে তো বড় দাদা না হওয়াই ভালো, যে নিজের ছোট ভাইয়ের সংসার নষ্ট করতে চায়। আরে চুপ কর। সবাই জানে সংসারকে ভাঙছে, আর একদিন না একদিন আমার ভাই ইমরানও বুঝতে পারবে এই কথা, যে তুই কত বড় নির্লজ্জ আর বেহায়া। তোর মতো নির্লজ্জ লোক যখন লজ্জার কথা বলে সেটা মাথায় ঢোকে না। এবার থাম নিরোফার, থাম। অনেক হয়েছে, বেরো আর নিজের সংসারটা কর। কথা না বাড়িয়ে চুপচাপ থাক। কথা আমি বাড়াচ্ছি না, বাজে কথা তোরই বর বাড়াচ্ছে, বেহায়া কোথাকার। সেদিন আমার বাবা আর আব্দুল দাদার সামনে ভেজা বিড়াল হয়ে বসেছিল, আর এখানে আমার সামনে বাঘ হয়ে দাঁড়িয়ে আছে। ভাঙন ধরাতে চাস আমার আর ইমরানের মধ্যে? তোর মতো লোকের। বড় জাতের মেয়ের দশা দেখো। আমরা সম্পর্ক কেন ভেঙে দিচ্ছি না এদের সাথে? দেখেছো তুমি নিজের ছোট ভাইয়ের বউকে অপমান করে চলে গেল। সাজিয়া সম্পর্ক কি করে ভেঙে দি? ইমরান আমাদের রক্ত, ও আমার ছোট ভাই। এই মেয়েটা যে ওর জন্য ঠিক না, এই কথাটাই বোঝে না মূর্খটা। ওয়াসিমদা সবসময় আমার খারাপ সময় সঙ্গ দিয়েছে, আমাকে খুব সাহায্য করেছে ও। তাহলে কি ও আমার ব্যাপারে এত বাজে আর নোংরা কথা বলবে? ক্ষমা তো চাইতে হবে নীলুফার। আমিও সেটাই বলছি ইমরান, ক্ষমা তো ওকে আমার কাছে চাইতেই হবে। ও আর ওর বউ সাজিয়াকে দুজনকে মিলে আমার কাছে এসে ক্ষমা চাইতে হবে। যদি ওরা না থাকতো না, তাহলে এই বাড়িটাও থাকতো না। আজ মুম্বাইতে আমরা আছি শুধু ওদের সাহায্যের জন্য। এই বাড়ি আমরা বানিয়েছি। যদি ওরা আমাদের জায়গাটা দেখেছিল তাহলে মাথা কিনে নেয়নি। ও যে আমাদের সম্পর্কটা নষ্ট করতে চাইছে, সংসারটা নষ্ট করতে চাইছে, সেটা তুমি দেখতে পাচ্ছ না? কি সম্পর্কের কথা বলছো তুমি? এত দুর্বল নাকি আমাদের সম্পর্ক? না ইমরান, অনেক মূল্য দিতে হয়েছে আমাদের সম্পর্কটার জন্য। আরে বাইরের দুনিয়ার রং আমি দেখেছি, কিন্তু এখন যখন নিজেরই লোক আমাদের ক্ষতি করতে চাইছে, তখন তো আমাদের সচেতন থাকাটাই উচিত, তাই কোনো না? দরকার নেই তোমার সচেতন থাকার। ওয়াসিমদা আমাদের ভালোই চান, খুব সাহায্য করেছে আমাদেরও। এখন সোজা কথায় গিয়ে ক্ষমা চাও তুমি, আমাদের থেকে বড় ওরা। তুই সত্যি কালা আর কানা হয়ে গেছিস, না কিছু দেখলি না কিছু শুনলি। দেখ ভাই, এখন এই জীবনটা ঠিকঠাক শুরুই হয়নি, সমস্ত জীবনটা সামনে এখনো বাকি। বোঝ আর নিজেকে সামলে নে, নতুন ভাবে জীবনটাকে শুরু কর, সব সময় সুখে থাকবি। নীলোফার প্রথমেই বুঝতে পেরে গিয়েছিল যে তার ভাসুর ওয়াসিম তার আর তার স্বামী ইমরানের মাঝে ভাঙন ধরানোর চেষ্টা করছে, কিন্তু ইমরান এই সত্যিটাকে কখনো দেখতে পায়নি। আর এখন হয়তো এটাও মানতে শুরু করেছিল যে নীলোফার তাকে সত্যি সত্যি ছেড়ে হয়তো চলে গেছে। সে তার নিজের দাদার তৈরি করা খেলা বুঝে উঠতে পারেনি, আর এই কথাটা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে আসলে নীলোফারের সঙ্গে ঠিক কি হয়েছিল।
কিন্তু এই সত্যিটা কি দুনিয়ার সামনে কখনো প্রকাশ পাবে? ইন্সপেক্টর 3.5 মাস হয়ে গেছে, আমরা ওই পায়ের আঙ্গুলে রিং পরা লাশটা এখনো সামনে রেখে দিয়েছি। আই নো ডক্টর, আই নো, কিন্তু কাজটা করতে মন চাইছে না। এক 40-45 বছরের মহিলা খুন হয়েছে, তাও এই ভয়ঙ্কর ভাবে। আমি ওনাকে শনাক্ত করে খুনিদের ধরতে চাই আর ওনাকে ন্যায় দিতে চাই। আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনাদের সরকারি জেল হসপিটালে একজন ডাক্তার আছেন। সে কি করবে? লাশটা খুব খারাপ ভাবে নষ্ট হয়েছে। আমাদের নজরে লাশটা পচে নষ্ট হয়ে গেছে, কিন্তু রিকনস্ট্রাকশন স্পেশালিস্ট যারা, তারা ওই লাশটাকেই আবার সুস্থ চেহারায় নিয়ে আসতে পারবে। আমি বডিটা ওনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি, হয়তো চেহারাটা ফিরিয়ে দিতে পারবে, আর কেউ চিনেও নিতে পারে। চেষ্টা করা যেতেই পারে। ইন্সপেক্টর, অনেকটাই বডি ডিকম্পোজ হয়ে গেছে, মুশকিল মনে হচ্ছে। আই নো ডক্টর, আমি বুঝতে পারছি। এটাই আমার শেষ চেষ্টা এই কেসটা সলভ করবার। আমি কেসটা আনসলভ রাখতে চাই না। এমনিতে বেশি এক্সপেকটেশন তো করা উচিত নয়, কিন্তু আমার তরফ থেকে আমি যতদূর সম্ভব চেষ্টা করছি। থ্যাংক ইউ ডক্টর। ইয়েস ডক্টর, বলুন। এনি পজিটিভ? পজিটিভ কিনা সেটা বলতে পারবো না, কিন্তু আগে যে পোস্টমর্টমটা হয়েছিল সেটাতে রিডিং ভুল ছিল। রিডিং ভুল ছিল মানে? প্রথম পোস্টমর্টমের হিসাব অনুযায়ী ভিকটিমের বয়স 40 থেকে 45 বলা হয়েছিল, কিন্তু আমার পরীক্ষা অনুযায়ী এই লাশটার বয়স 22 থেকে 28-এর মধ্যে। হোয়াট? এটা কি করে হতে পারে ডক্টর? এটা হতেই পারে, প্রায়শই হতে থাকে। বডিটা এতটাই ফুলে গিয়েছিল, এতটাই পচে গিয়েছিল যে মিসক্যালকুলেশন হতেই পারে। আপনার এখনকার রিডিং একদম ঠিক? ইন্সপেক্টর, আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমি লেটেস্ট টেকনোলজি ইউজ করেছি, সমস্ত টেস্ট রিপিটও করেছি। ভিকটিম 22 থেকে 28-এর মধ্যেই হবে। মৃত্যুর টাইমেও কি ভুল ক্যালকুলেশন হয়েছে? না, মৃত্যুর টাইমটা ঠিকই লেখা হয়েছে। লাশটা পাওয়ার 3 থেকে 7 দিনের মধ্যেই খুন হয়েছে। থ্যাংক ইউ ডক্টর। স্যার, অরবিন্দকে ডাকো এক্ষুনি। অরবিন্দ, আমরা ভুল দিকে দৌড়চ্ছিলাম। ওই আঙটওয়ালা মহিলা 40-45-এর নয়, বডিটা 22 থেকে 28-এর মধ্যে কাটুন। কিন্তু স্যার, পোস্টমর্টম যে করেছে সে আমাদের মতোই মানুষ। 19-20 ভুল হতেই পারে। ওদিকের ভুল শোধরানো হয়েছে, আমাদের ভুল শোধরাতে হবে। 22 থেকে 28-এর মহিলার যতগুলো মিসিং কেস আছে সবার ফাইল খোলো। স্যার, বডি পেয়েছি 10 জুলাই 2015। 28 জুন থেকে খুঁজতে শুরু করি। স্যার, এ মালতী দাম্বে, বয়স 24 বছর, 2রা জুলাই থেকে নিখোঁজ। তবসুম শেখ, 24 বছর, 4 জুলাই থেকে নিখোঁজ। এই দুটো ছাড়া অন্য কোনো কেস? হ্যাঁ স্যার, এই যে নীলোফার। এই 3টে ফ্যামিলিকে নিয়ে এসো। আচ্ছা স্যার। স্যার, মালতী তাম্বে আর তবসুম শেখ এনারা বাড়ি ফিরে গেছিলেন। তাদের বাড়ির লোক আমাদের জানানোর প্রয়োজন মনে করলো না। আর পরেরটা নীলোফার? এনার ফ্যামিলি এখনো ট্রেস করা যায়নি। শিফট হয়েছে? হ্যাঁ স্যার, আমরা 2টো নাম্বার পেয়েছি, একটা তার হাজব্যান্ড ইমরানের আর একটা ইমরানের বড় ভাই ওয়াসিমের। 2টো নাম্বারই সুইচ অফ। অ্যাড্রেস কি ছিল? ওই যে ইমরান ভাইয়া এখানে থাকতো না, খুবই দুঃখ পেয়েছিল বেচারা। কি হয়েছিল? আসলে ওর বউ নীলোফার হারিয়ে গেছিল না, তাই জন্য সবকিছু ছেড়ে চলে গেছে সারা জীবনের জন্য নিজের গ্রামে। ওদের গ্রাম কোথায়? এটা তো জানি না সাহেব। হ্যাঁ, ওরা ইউপির লোক। আচ্ছা, এদের ব্যাপারে কেউ কি কিছু বলতে পারবে আমায়? ইমরানের বড় ভাই ওয়াসিম দাও এখানে থাকতো, কিন্তু ওরাও এখান থেকে চলে গেছে। আর ইমরান দা, ওয়াসিম দার বোন মিনাসও এখানে কোথাও থাকতো, কিন্তু মিনাস তার স্বামী ও বাচ্চাকে নিয়ে গ্রামে চলে গেছে। মানে এরা সব ভাড়া বাড়িতে থাকতো, তাই না? হ্যাঁ। এদের বাড়ি মালিক কে? এই পুরো বস্তির একজনই মালিক আছে, এই যে তার নাম্বার। বাড়িওয়ালার সঙ্গে কথা বলেছি, কোনো পেপার ওয়ার্ক ছিল না, ভাড়া ক্যাশে দেওয়া হতো। আর এই 3টে ফ্যামিলি এক এক করে ইউপি চলে গেছে। মনে হচ্ছে আমার মুখ দুটো মনে আছে। ছোট স্ত্রী গায়েব হয়েছিল, ছেলেটা যুবক, তার বড় দাদা ছিল। কারেক্ট স্যার, বড় ভাই নীলোফারকে চারকোপে দেখেছিল, তারপরে আন্ধেরি স্টেশনে দেখেছিল। নীলোফার নাকি দাঁড়ায়নি, পালিয়েছিল। ওর হাজব্যান্ডকে বোঝানোর চেষ্টা করেছিলাম, যেরকম নিজের থেকে পালিয়েছে সেরকম ফিরেও আসবে। ওর স্বামী খুব দুঃখ পেয়েছিল।
শোনো, এই পরিবারটাকে ট্রেস করো। ওই দুই ভাইয়ের খোঁজ চাই আমার। স্যার, এই দুই ভাই যেখানে থাকতো ওই মুসলিম কমিউনিটিতে অপারেট করবার জন্য আমার দুজন খুচুর আছে। এই দুই ভাইয়ের গ্রামের নাম আর মোবাইল নাম্বার বের করতে পারবে। দেখো ভাই, ব্যাপারটা হলো এই যে ইমরান আছে না, ওর লাভ স্টোরি একবার আমাকে শুনিয়েছিল। দারুণ গল্প। আরে কি বলেছিল আমাকে একটু বলো না। নীলোফার উঁচু জাতের মেয়ে। আচ্ছা, এতে তো দুজন আর নিকে হতে পারে না। দুজন পালিয়ে গেল লখনউ, আর ওখানে গিয়ে নিকা করে নিল। বাচ্চা হবার পর বাড়ির লোকরা যখন জানতে পারলো তখন মেনে নিল। তারপরে দুজনে মুম্বাইতে ফিরে এলো। তাহলে ওদের মধ্যে নিশ্চয়ই সম্পর্কটা ভালো ছিল এখানে? না, ঠিকই তো ছিল, আমি তো কখনো কিছু শুনিনি। নীলোফার খুব ভালো মেয়ে ছিল। যখন হারিয়ে গেল না, তখন ইমরান পাগল হয়ে গিয়েছে। হ্যাঁ, আমিও শুনেছিলাম। বেচারা। তাহলে ওদের দেশের বাড়ি কোথায়? আমাদের ওখানকারই। আমাদের ওখান থেকে 3 কিলোমিটার দূরে দুয়াপুরে। আর এই ওয়াসিম ইমরান এরা মুনিমগঞ্জের, এই 20 কিলোমিটার দূর। এই ওয়াসিম ইমরান এদের নাম্বার কি তোমার কাছে আছে? না ভাই। গ্রাম মুনিফগঞ্জ, ডিস্ট্রিক্ট মিরাট, কিন্তু ওদের ফোন নাম্বার পাওয়া যায়নি। তুমি একটা ছোট টিম নিয়ে মুনিফগঞ্জ চলে যাও, ওখানে কিছু না কিছু পাবেই। নীলোফারের এখনো কোনো খবর পাইনি। আচ্ছা, আপনারা কি কোনো খবর পেয়েছেন? কোথায় চলে গেছে ও? ওকে না পেয়ে ওর ছেলেটার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। আমরা এখনো নীলোফারকে খুঁজে পাইনি। আমরা চাইছি আপনারা আমাদের সাথে মুম্বাই আসুন। কেন? দেখুন, এই 4 মাস আগে আমরা একটা লাশ পেয়েছিলাম। আপনাদের গিয়ে দেখতে হবে, হয়তো নীলোফারের হতে পারে। তুমি তো ইমরান? হ্যাঁ স্যার। নীলোফার তোমার বিবি? হ্যাঁ, আমারই বিবি। কেন স্যার? আরে ও নীলোফার হতেই পারে না। হ্যাঁ, ওটা আমার নীলোফার হতেই পারে না, কারণ আমার নীলোফার মরে যায়নি, ও বেঁচে আছে। আমি তো শুধু এটাই চাইতাম যে যেখানে থাকুক সুখী থাকুক, কারণ আমার নীলোফার মরতে পারে না। বারণ করেছিলাম না পুলিশের কাছে যেতে? দেখলি কি হলো? শয়তানের মতো পুলিশ আমাদের পেছনে পড়ে গেল। এত দূর পৌঁছে গেছে আমাদের এই ছোট্ট গ্রামটাতেও। পুলিশের লোক বলল আমাকে ওদের সঙ্গে যেতে হবে। এখন আমাকে যেতেই হবে। ওয়াসিমদা, তুমি চলো না আমার সঙ্গে। আমি একা কিছু পারবো না। আরে তুই আমাকে বিশ্বাস কেন করছিস না ইমরান? আমি নিজে দেখেছি নীলোফারকে, ও যেখানেই আছে সুস্থ আছে। পার্থক্য শুধু এইটাই যে ও তোর সাথে থাকতে চায় না। ওয়াসিমদা, তাও একবার, শুধু একবার গিয়ে দেখাই যাক না। মনে অন্তত এই সান্ত্বনাটুকু তো পাওয়া যাবে যে ওটা আমাদের নীলোফার নয়। এটা আমার নীলোফার নয়। আমার নীলোফার এতটা মোটা কখনো ছিলই না। এটা আমার বিবি নয় স্যার। আচ্ছা, লাশের ডান পায়ের আঙুল থেকে রিং পাওয়া গেছে। ও নীলোফারি, এটা ওর ডান পায়ের জন্মদাগ। আমি ঠিক জানি এটা এটা নীলোফারি, আমার নীলোফার। আল্লাহ আল্লাহ, নীলোফার। ভালো, তাই না? হ্যাঁ,
খুব সুন্দর। এইটা কত দাম? 1200। একটু টাইট হচ্ছে আর সেটা মানাচ্ছেও না আমাকে। একটা কাজ করুন, রেখে দিন এটা। ধন্যবাদ। চলো ইমরান। আরে ইমরান, ছাড়ো এখন, ছাড়ো। রেহান ওঠার আগে সব কাজ করতে হবে। না, আগে চোখ বন্ধ করো। আরে এখন না, নাটক করতে হবে আমার। এক মিনিট চোখ বন্ধ করো। ইমরান, তুমিও না। আচ্ছা চলো, তাড়াতাড়ি করো না ইমরান। এটা কি? খুলে দেখো। 1200 টাকার ছিল ইমরান। হ্যাঁ তো, তোমার পছন্দ তো হয়েছিল, তারপর যে অ্যাক্টিং করলে না, পছন্দ হচ্ছে না, টাইট লাগছে, এই ওই। I love you. জুলাই থেকে নিখোঁজ হয়েছে। হ্যাঁ স্যার, প্রতিবেশীরা বলছেন দরজা খোলা রেখে চলে গেছিল। যখন ওই বাচ্চা বাড়িতে এলো দেখলো মা নেই। বাড়ির ভেতরে গিয়ে দেখেছিল যে খাবার অর্ধেক রান্না অবস্থায় গ্যাসে পড়ে আছে। তারপর বাচ্চা প্রতিবেশিনীর কাছে গেছিল, ফতেমা হচ্ছে ওর নাম। ও বাচ্চাকে নিয়ে ওয়াসিমের কাছে গেছিল, ওখানে তালা বন্ধ ছিল। তারপর মহিলা ইমরান আর ওয়াসিমের বোন মিনাজকে ফোন করেছিল। তারপর বেশ কিছুদিন পর এই বড় ভাই ওয়াসিম নীলোফারকে দেখতে পেল। আমার ডায়েরিতে এন্ট্রি আছে, 10 জুলাই চারকোপে ওয়াসিম নীলোফারকে দেখেছিল আর 14 তারিখে রিপোর্ট করে। তারপর 21 জুলাই ও আবার নীলোফারকে আন্ধেরি স্টেশনে দেখে। 10 জুলাই ওয়াসিম নীলোফারকে চারকোপে দেখলো, আর সেই দিনই পচে গলে ফুলে ওঠা 3 থেকে 7 দিনের একটা লাশ পাওয়া গেল। হ্যাঁ স্যার। ইন্টারেস্টিং। সবাইকে ডাকো। পুলিশ নীলোফারের মা বাবা আর তার দাদার সঙ্গে কথা বলে, পাড়ার প্রত্যেকটা লোকের সঙ্গে কথা বলে। এই দম্পতির অতীতের বিষয়ে পুরো অনুসন্ধান চালায়, কিন্তু নীলোফার আর ইমরানের মাঝের কোনো মতবিরোধ তাদের সামনে আসেনি। জানাই যাচ্ছিল না যে নীলোফার কেন আর কিভাবে নিখোঁজ হয়েছিল, আর কেনই বা মারা হলো। কিন্তু এই কেসে পুলিশের কাছে জোরালো একটা সূত্র ছিল, একটা মিথ্যে, একটা স্পষ্ট নজরে আসা মিথ্যে। ওয়াসিম, 10 জুলাই তুমি চারকোপে গেছিলে, কেন গিয়েছিলে? কাজে গিয়েছিলাম সাহেব। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কাজটা কি ছিল ভাই? ও তা তো মনে নেই সাহেব। তো চারকোপে তুমি নীলোফারকে দেখেছিলে, তুমি ডাকা সত্ত্বেও সে রিক্সা করে চলে গেল, তাই তো? হ্যাঁ সাহেব। তুমি এই কথাটা তোমার ভাই ইমরানকে জানালে ফোনে? হ্যাঁ সাহেব, জি না, আমি নীলোফারকে দেখলাম ওখানে চারকোপে, আমি সঙ্গে সঙ্গে ইমরানকে মোবাইলে সব জানিয়েছিলাম। তারপর তুমি 21 জুলাই নীলোফারকে আন্ধেরি স্টেশনে দেখলে? হ্যাঁ স্যার, তখনই আমি ইমরানকে ফোন করলাম সঙ্গে সঙ্গে। চারকোপ এবং আন্ধেরিতে তুমি নীলোফারকে দেখলে এবং ডাক দিলে, এবং ও মুখ লুকিয়ে পালিয়ে গেল। তুমি একলা ছিলে না সঙ্গে কেউ ছিল? একাই ছিলাম সাহেব। 21 জুলাই তুমি আন্ধেরি স্টেশনে নীলোফারকে দেখলে, তুমি কোন প্ল্যাটফর্মে ছিলে আর নীলোফার কোন প্ল্যাটফর্মে ছিল? অনেকদিন হয়ে গেছে না সাহেব, প্ল্যাটফর্মটা একটু মনে নেই সাহেব। তুমি চারকোপ কেন গিয়েছিলে সেটা মনে নেই, আন্ধেরি স্টেশনের কোন প্ল্যাটফর্ম সেটাও মনে নেই, যদিও এটা সব থেকে বড় কথা, যেখানে তুমি তোমার ছোট ভাইয়ের নিরুদ্দেশ হয়ে যাওয়া বউকে দেখলে, আর শুধু তুমিই দেখলে। আমিও সেটাই ভাবছিলাম সাহেব, যে কি করে হতে পারে এটা, যখন নীলোফার তো আগেই মরে গিয়েছিল। সাহেব, হতে পারে আমি যাকে দেখেছিলাম ও নীলোফারের মতোই দেখতে? এরকম তো হতেই পারে না? এমন হয়? হয় এরকম। ওয়াসিম, এই যে ফুটেজটা দেখছো, এটা 21 জুলাইয়ের আন্ধেরি স্টেশনের ফুটেজ, সমস্ত প্ল্যাটফর্মের, সারাদিনে। আমরা এই ফুটেজে নীলোফারকে কোথাও দেখিনি। তারপর তোমাকেও খুঁজেছি, তোমাকেও দেখতে পাইনি। সাহেব, তাহলে হয়তো আমি 21 তারিখ নয়, 20 বা 22 তারিখ গিয়েছিলাম কোথায় তাহলে। আমাদেরও সেটা মনে হয়েছিল, কিন্তু 1-2 দিন ভুল হতেই পারে। সেই কারণে আমরা 19 জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত সব ফুটেজ নিয়েছি। সেই ফুটেজে তোমাকে দেখিনি, আর নীলোফারকেও। এখন বলো,
19শে জুলাইয়ের আগে আর 23শে জুলাইয়ের পরের ফুটেজ চেক করবো? আমি কি বলবো স্যার? 10ই জুলাই কুড়লা গিয়েছিলে, চারকোপ তো অনেক দূর। তুই চারকোপেও যাসনি, আন্ধেরিতেও নয়। নীলোফারকে দেখা দূরের কথা, নীলোফারের মতো দেখতেও তুমি কাউকে দেখোনি, ঠিক বলছি তো? চল 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 চল, বেশি বলবি না, চল 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 চল। স্যার, আপনারা আমার দাদাকে ধরেছেন কেন? তোমার ওয়াসিম দাদা নীলোফারকে না চারকোপে দেখেছিল না আন্ধেরিতে। হ্যাঁ স্যার, হয়তো অন্য কাউকে দেখেছে। তাহলে নীলোফারের মার্ডার কেসের সঙ্গে আমার ভাইয়ের কি সম্পর্ক? দেখো ইমরান, তোমার দাদা তোমার সঙ্গে গেম খেলেছে। না স্যার, ওয়াসিম দা আমার কাছে বাবার মতো। ও আমাকে অনেক সাহায্য করেছে। যখন নীলোফার চলে গেছিল না, তখন ওই আমাকে সামলেছিল। আপনারা ওকে ধরতে পারেন না। নীলোফারের খুন তোমার ওয়াসিম ভাই করেছে। না স্যার, আপনি কি আজে বাজে কথা বলছেন? এসব মিথ্যে কথা। 5ই জুলাই রবিবার ছিল, দুপুর বেলায় খুন হয়েছে তোমার ওয়াসিম ভাইয়ের বাড়ি। কি বাজে কথা বলছেন স্যার? কি করে সম্ভব? একদম একদম মিথ্যে কথা এসব। শোন, তুই তো ছোট ভাইয়ের বউয়ের সঙ্গে যেটা করেছিস না, তাতে এই মারটা কিছুই নয়। তোর চামড়া আমি খুলে নেব, কিন্তু তার আগে আমায় জানতে হবে কেন, কবে আর কিভাবে। আর একটা যদি মিথ্যে বলেছিস তো বিশ্বাস কর, একদম শেষ করে দেব। নীলোফারের মার্ডারে তোমার দাদার সঙ্গে আরো 2 জন সামিল ছিল। এক তোমার মহল্লার নাদিম, আর 2 নম্বর তোমার জামাইবাবু। ওনারা ওনার কাপড় পরায়, গয়না, তাবিজ আর পায়ের রিংও অন্য রিংটা বের করতে পারেনি। নাদিমকে ভোপাল থেকে আর তোমার জামাইবাবুকে কানপুর থেকে তুলে এনেছি। দুজনেই অপরাধ স্বীকার করেছে। আমি স্বীকার করছি যে এই কেসটা আমাদের সময় লেগেছে। আমাদের একটু ভুল হয়েছিল লাশের বয়স নিয়ে, নাহলে তুমি লাশটা 4 মাস আগেই পেয়ে যেতে। আই এম সরি। মেয়েটা তোর জন্য ঠিক ছিল না ইমরান, কখনোই নয়। এতটাই খারাপ ছিল যে তুমি তার লাশটাকে নোংরা করলে। যতটা ভরসা আমি নীলোফারকে করতাম না, ততটাই ভরসা আমি তোমাকেও করতাম। ইমরান আর নীলোফার ভিন্ন ভিন্ন জাতের ছিল। তাদের বিয়ে নিয়ে 2 জাতেরই অনেকেই অসন্তুষ্ট ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবাই নিজেদের অসন্তোষ ভুলে গিয়ে নীলোফার, ইমরান আর তাদের সন্তানকে আপন করে নিয়েছিল। শুধু আপন করেই নেয়নি, বরং এই দুজনের ভালোবাসা 2 পরিবারের মাঝের ব্যবধানকে অনেকটা কমিয়ে এনেছিল। শুধু ওয়াসিম আর ওয়াসিমই এমন একজন ব্যক্তি যে নীলোফারকে তার ছোট ভাইয়ের স্ত্রী হিসাবে কখনো মানতে পারেনি। ইমরান কখনো বুঝতেই পারেনি যে ওয়াসিম তার স্ত্রী নীলোফারের প্রতি এতটা অসন্তুষ্ট কেন ছিল, আর তাও 5 বছর পরে সেটাও এতটা ভয়ঙ্কর, এতটা বিকৃত রূপে বাইরে কেন এলো। ওয়াসিমের স্ত্রী সাজিয়া এবং বোন মিনাজও ওয়াসিমের ভিতরে জ্বলতে থাকা এই ক্ষোভের আগুনকে কখনো আঁচ করতে পারেনি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে একটা চমকে দেওয়ার মতো কেস সঙ্গে নিয়ে। ততক্ষণ সুরক্ষিত থাকুন আর সতর্ক থেকে একজন সৎ নাগরিকের দায়িত্ব পালন করুন। আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।